এই যে ধরেন আমরা গোপালগঞ্জের যে উদাহরণটি দেখলাম, আপনি জি। বলছেন যে প্রায় ৬০০-র বেশি এরকম সারা বাংলাদেশে সারা সারা বাংলাদেশে। বাংলাদেশে বিভিন্ন নদ নদী এবং প্লাবনভূমিতে ৬০০-রও বেশি অভয়াশ্রম রয়েছে। এই অভয়াশ্রমগুলো আছে বলেই কিন্তু আমাদের ওই অভয়াশ্রম থেকে, যেহেতু ওরা জেলেরা মাছ ধরতে পারে না কিংবা কেউ মাছ ধরতে পারে না, তাহলে ওরা নির্ভয়ে ওই জায়গাটায় তাদের বংশবৃদ্ধি করতে পারে। এবং এই যে অভয়াশ্রমগুলি, এগুলির আশেপাশের এলাকায় জেলেরা মাছ ধরতে জি পারে, জি জি জি। কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময় আমরা দেখি যে অনেক একটা ইদানিং আমরা যথেষ্ট প্রচারণাও দেখি যে জি নির্দিষ্ট সময়ে মাছ না ধরার জন্য উৎসাহিত করা রাইট। হচ্ছে। যেমন বাংলাদেশে আপনার সিংহভাগ আমাদের যে স্বাদু পানির মাছ রয়েছে, ফ্রেশ ওয়াটার ফিশ রয়েছে, এদের সিংহভাগ কিন্তু আপনার প্রজনন করে আমাদের মনসুনের সময়, অর্থাৎ মে মাস থেকে শুরু করে একেবারে মে, জুন, জুলাই, অগাস্ট। হ্যাঁ, এই সময়টাতে সবচেয়ে বেশি পরিমাণ সিংহভাগ করে। তার আগে খুব অল্প করে, তার পরেও খুব অল্প অল্প কিছু প্রজনন করে। তো সুতরাং প্রজননের মাসটাই হচ্ছে আমাদের যেই সময়টা প্লাবনভূমিতে আপনার পানিটা, মনসুনের পানিটা, বৃষ্টির পানিটা এসে জমে যায়, সেই সময় মাছগুলো বংশবিস্তার করে এবং তাদের এই ব্রিডিং ক্ষেত্রে হয়। ধরেন যেহেতু সরকার একরকমের যে এলাকাগুলি অভয় আশ্রম হিসেবে তৈরি করছেন, জি। সেখানকার চাষিদের, মানে চাষি তো না, যারা জেলে, তাদের জেলে জন্য কি কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে? অফকোর্স আছে, অফকোর্স আছে। যেমন ধরেন, যদি এই সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা আন্ডারে হয়, যেমন একটা ছোট লেক কিংবা একটা বিল, ওই বিলের আশেপাশে যতগুলো আপনার জেলে থাকে তারা মিলে একটা গ্রুপ করে, ঠিক আছে? গ্রুপ করার পরে দেখা যায় যে জেলেরা মাছটা ধরে, ধরার পরে এটা 3টে ভাগে ভাগ হয়। হ্যাঁ, একটা ফিশারিজ ম্যানেজমেন্ট কমিটি থাকে, একটা সরকার থাকে, আর একটা থাকে জেলেরা। জেলেরা খানিকটা অংশ পায়, সরকার খানিকটা অংশ পায় রাজস্ব, আর খানিকটা অংশ পায় ম্যানেজমেন্ট কমিটি। এই 3 ভাগে ভাগ হয়ে এই 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 যে মাছগুলো আহরণ করে বিল থেকে, সেই মাছগুলো ওরা 3 ভাগে ভাগ করে নেয়। স্যার, একটা জিনিস, যে এই জিনিসগুলির সঙ্গে আপনারা অবশ্যই যুক্ত আছেন, যোগাযোগ রাখেন, তো আমরা বিভিন্ন সময় যেটা জানতে পারি যে যারা জেলে, তাদের স্বার্থ রক্ষার জন্য এই ধরনের ম্যানেজমেন্ট কমিটিগুলিকে যথেষ্ট সচেতনভাবে কাজ করে, তাদের তাদের মানে জেলেদের স্বার্থ রক্ষার বিষয়টি। হ্যাঁ, একেবারেই মানে জেলেদের স্বার্থ রক্ষার জন্যই আমি আগেই বলেছি যে এই কমিউনিটি বেস ফিশারিজ ম্যানেজমেন্ট, অর্থাৎ সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনার মূল জিনিসটাই হচ্ছে যে জলাশয় সংশ্লিষ্ট জেলেদের অধিকার প্রতিষ্ঠা করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জলাশয়ের জৈবিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, অর্থাৎ জলাশয়টা যেন ঠিক মতো থাকে, জলাশয়ে যে মাছগুলো আছে সেগুলো যাতে ঠিক মতো থাকতে পারে, এবং এগুলো যাতে সাস্টেনেবলি, অর্থাৎ পরের বছর বংশবৃদ্ধি করে এদের, এবং যে মাছটা আমরা আহরণ করব যে পরিমাণ, সেই পরিমাণ নেওয়ার পরেও যে মাছটা থাকবে সেটা আবার আগামী বছর প্রজনন করে আবার ঠিক সমপরিমাণ মৎস্য উৎপাদন করবে, যাতে করে ওখান থেকে আমরা সাস্টেনেবল একটা কি বলে ফিশারিজ আমরা ফিশ হারভেস্ট করতে পারি। এই ধরনের যে যে একটা একটা বিপুল সংখ্যক, আমরা বিভিন্ন সময় প্রতিবেদন পাই যে বিপুল সংখ্যক মাছ প্রায় হারিয়ে যাচ্ছে, অথবা দু একটার ক্ষেত্রে আমরা হারিয়ে গেছে বলেও জানি। তো এই হারিয়ে যাওয়া বা যেগুলি হারিয়ে যেতে বসেছে, সেগুলিকে ফিরে পাওয়ার জন্য যে প্রকল্পগুলি আপনি বললেন, সেগুলি কিভাবে কাজ করছে এবং এগুলিতে কোনো ধরনের ভালো লক্ষণ আপনারা দেখছেন কি? আচ্ছা, প্রথমে আমি বলে রাখি, আপনি জানেন যে আইইউসিএন রেড লিস্ট একটা বই বের করেছিল 2000 সালে। সেখানে তারা 54টা মাছকে তারা বলছিল 3টে ক্যাটাগরিতে ভাগ করেছিল। তারা বলছিল যে সংকটাপন্ন, বিপন্ন আর অতি বিপন্ন, এই 3টে ক্যাটাগরিতে 54টা মাছকে তারা সংজ্ঞায়িত করেছিল। আমাদের ধারণা যে সেইটা খুব একটা এক্সটেন্সিভ স্টাডি ছিল না আইইউসিএনের। ইদানিং এই গেল 2-3 মাস আগে আইইউসিএন আবার একটা নতুন করে রেড লিস্ট করার চেষ্টা করছে। ইতিমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক মিলে এই সারা বাংলাদেশে স্বাদু পানির যে মাছ রয়েছে তাদের ফিশ ডাইভার্সিটি দেখার জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছিল। তারা দেখতে পেলেন যে প্রায় 100টা মাছ বাংলাদেশে আছে। আপনি জানেন যে আমাদের স্বাদু পানিতে মাছ মাত্র 260টা, 260। এই 260টা স্পিসিসের মধ্যে 100টা স্পিসিস হচ্ছে চরমতম হুমকির সম্মুখীন। তার মানে অর্থাৎ আইইউসিএন যেই
15 বছর আগে যে ডেটা দিয়েছিল আমাদেরকে যে 54টা মাছ হচ্ছে গিয়ে সংকটাপন্ন, বিপন্ন এবং অতি বিপন্ন শ্রেণীর, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায় বিপন্ন এবং অতি বিপন্ন শ্রেণীর মাছই হচ্ছে স্বাদুপানির 260টার মধ্যে 100টা। হ্যাঁ, তো সুতরাং আমি মনে করি যে আইইউসিএন সময় উপযোগী কাজ করেছে। ওরা গেল 2 মাস আগে একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টটা হয়তো 2 বছরের মধ্যে শেষ হবে। শেষ হলে পরে আমরা বলতে পারবো যে বাংলাদেশের কোন কোন এলাকায় কি পরিমাণ মাছ সংকটাপন্ন আছে, বিপন্ন আছে এবং অতি বিপন্ন আছে। জলাশয়ে বিভিন্নভাবে ভরাট করা হয়, জলাশয়ের উপরে বাঁধ দেয়া হয়, এমনকি অনেক সময় আমরা দেখতে পারি যে যেই ব্রিজ নির্মাণ করা হয়, কালভার্ট নির্মাণ করা হয়, পরিকল্পনার ছাপ খুব একটা দেখা যায় না এইসব ক্ষেত্রে। জি, মানে মাছের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে এই পরিকল্পনাগুলি কি তাদেরকে কোনোভাবে ক্ষতি করছে কি? পুরো ক্ষতি করছে, মানে দারুণভাবে ক্ষতি করছে, সাংঘাতিক ক্ষতি করছে। আমি আপনাকে উদাহরণ দিই। আপনি যদি দেখেন যে পাবনা ইরিগেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা অনেক আগেকার, আপনি জানেন যে প্রায় 40-50 বছর আগে, যেটা আমরা PIRDP বলি। এছাড়া আপনি ঢাকার আশেপাশে দুটো ইরিগেশন প্রজেক্ট ছিল, এটা নিশ্চয়ই আপনি দেখেছেন ছোটবেলায়, যেটাকে আমরা বলি MDIP, মেঘনা ধনাগদা ইরিগেশন প্রজেক্ট। আরেকটা ছিল NNIP, যেটাকে আমরা বলি নরসিংদী নারায়ণগঞ্জ ইরিগেশন প্রজেক্ট। এই প্রজেক্টে আমার এক ছাত্র PhD করেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই মেঘনা ধনাগদা ইরিগেশন প্রজেক্ট এবং এই নারায়ণগঞ্জ নরসিংদী ইরিগেশন প্রজেক্টের এলাকার বাইরে এবং ভেতরে কি পরিমাণ মাছ উৎপাদন হয়। আমরা তুলনামূলকভাবে যখন চিত্র দেখলাম তখন দেখলাম যে এই ইরিগেশন প্রজেক্টের ভেতরে মৎস্য উৎপাদনের সংখ্যা খুবই কম এবং মাছের প্রজাতির বিভিন্নতাও কম, অর্থাৎ যেটাকে আমরা ডাইভার্সিটি বলি, সেই ডাইভার্সিটিটাও ওখানে অনেক কম। সুতরাং আমরা দেখি যে এই যে ইরিগেশন প্রজেক্টগুলো বাংলাদেশে এর আগে যতগুলো ইরিগেশন প্রজেক্ট নিয়েছে, যতগুলো ব্রিজ কালভার্ট করেছে, তারা আমাদের প্রকৌশলীরা যেটা তাদের মাথায় ছিল সেটা হচ্ছে যে তারা শুধু স্ট্রাকচার দিকটা দেখতো, তারা কিন্তু মাছের কথা কখনো ভাবেনি। তবে আসার কথা হচ্ছে এইটা যে ইদানিং কিন্তু যারা প্রকৌশলী ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে কিংবা স্লুইস গেট বানায় কিংবা আপনার এই যে ব্রিজ কালভার্ট বানায়, তারা কিন্তু আজকাল কিন্তু এই মাছের কথাটা চিন্তা করছে। স্যার, আমরা এই যে যেই উন্নয়ন পরিকল্পনার মধ্যে উন্নয়নের ফলে যারা যে মাছ অথবা প্রাণী অথবা জলজ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা কিভাবে এখন আবার রিভাইভ করা যায় সেই সেই পরিকল্পনার মধ্যে, এই বিষয়গুলি একটু জানবো একটা ছোট বিরতির পরে। দর্শক, আশার বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি, ফিরছি। ফিরে এলাম আশার বাংলাদেশে। আমরা কথা বলছিলাম মাছের সাধারণভাবে যে প্রজনন, সেখানে সাফল্য নিয়ে। এ বিষয়ে আমরা কথা বলবো কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সঙ্গে। প্রশান্ত, আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে প্রতিবেদনে যে আপনাদের এলাকায় সাধারণভাবে মাছের যে প্রজননের সাফল্য, এটা আপনারা কিভাবে সাফল্যটা পেলেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে মৎস্য আবাসশ্রম বলতে সাধারণত আমরা এমন একটা আশ্রয়স্থল বুঝে থাকি যেখানে মাছ নির্ভয়ে নির্বিঘ্নে থাকতে পারে এবং শত্রুর হাত থেকে রক্ষা পেতে পারে, বিভিন্ন ডেঞ্জার পিরিয়ডে মাছ সেখানে আশ্রয় নিতে পারবে এবং সকল প্রকার ব্রড ফিশ বা মা মাছ সেখানে আশ্রয় নিয়ে প্রজননের মাধ্যমে তারা বংশ বিস্তার করতে পারবে। তো মৎস্য অধিদপ্তরের অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্প এবং বৃহত্তর ফরিদপুর জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প, এই দুটি প্রকল্পের মাধ্যমে কোটালীপাড়া উপজেলায় এই পর্যন্ত 14টি অস্থায়ী মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। অভয়াশ্রম প্রতিষ্ঠার পূর্বে যে সকল দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত না বা হারিয়ে যেতে বসেছিল, সেই সকল বিলুপ্তপ্রায় প্রজাতি যেমন কই, শিং, শোল, গজার, পাবদা, ফলি, বেলে, রয়না, বিশেষ করে দেশি সরপুঁটি, এই মাছগুলো এখন দেখা যাচ্ছে এবং হাটে বাজারে সকালে বিকালে বেশ পাওয়া যায়।
প্রশান্ত কুমার, একটু জানাবেন যে এখানকার স্থানীয় বাসিন্দারা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করছেন? এখানে স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে যে প্রকল্প সংশ্লিষ্ট এলাকার যে মৎস্যজীবীরা, তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে অবাশ্রম থাকলে আপনারা বাঁচবেন, অবাশ্রম না থাকলে আপনারা বাঁচবেন না। অবাশ্রম থাকলে, অবাশ্রম বাঁচলে নদীতে মাছ থাকবে, ফলে তাদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসে। এবং এই বিষয়টাই আমরা স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং আমাদের জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে আমরা সমন্বিতভাবে পর্যায়ক্রমে এই সচেতনতা করে যাচ্ছি। প্রশান্ত কুমার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম প্রশান্ত কুমারের সঙ্গে। তিনি আমাদের জানাচ্ছিলেন যে গোপালগঞ্জে মাছের বিষয়ে তারা যে উদ্যোগ নিয়েছে সেখানে মানুষ কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক কাউসার আহমেদ। অধ্যাপক কাউসার আহমেদ, প্রশান্ত কুমার যেটা বলছিলেন যে খুবই ইন্টারেস্টিং, যে মানুষও এই জিনিসটা বুঝতে পেরেছে। তো আমরা একটু আগে যেই প্রশ্নটি আপনাকে করেছিলাম যে যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প নেয়ার ক্ষেত্রে মাছ বা এই জাতীয় জলজ প্রাণী, উদ্ভিদ, এদের বিষয়টা বিবেচনা নেওয়া হয় কিনা, বা নেওয়া না হলে পরে এখন এটা বিবেচনা নেওয়ার ব্যাপারে কোনো ধরনের প্রেশার অথবা এটা কোনো ধরনের আওয়াজ তোলার সুযোগ আছে? রাইট, আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম এই ব্যাপারটায়। আমি বলছিলাম যে আগে এক সময় আমাদের যারা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ার ছিলেন, তারা যেটা করতেন, ওইটা একটা বাঁধ দিতেন, কালভার্ট করতেন, কিন্তু মাছের কথা চিন্তা না করেই। আপনি জানেন যে আমাদের যে আছে, এই চলন বিল, আপনি ইদানিং গেছেন কিনা আমি জানি না, চলন বিলের মাঝখান দিয়ে কিন্তু একটা বিশাল রাস্তা হাটি গেছে।